রেন্টার বাছাইয়ের ক্ষেত্রে সবসময় একটা মনের মধ্যে ভয় থাকে বা আশঙ্কা থাকে যে ভাড়াটিয়া বাছাই করছি, ভাড়াটিয়ার কেপেবল কি নাই ভাড়াটা দেওয়ার জন্য, বা যদি 2 মাস পরে ভাড়া না দেয়, এক্ষেত্রে কি কি ডকুমেন্টস কালেক্ট করা উচিত বলে আপনি দর্শকদের সাজেস্ট অ্যাজ এ করবেন? ল্যান্ডলর্ড ইউ ক্যান চেক দ্য ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডের মধ্যে সব কিছুই চলে আসে, তার এভিকশন হিস্ট্রি, তার ক্রিমিনাল রেকর্ড, তার ক্রেডিট স্কোর, এভরিথিং, ব্যাংক ইনফরমেশন। But as a law, we are in New York City, we are not allowed to check someone's credit because সেক্ষেত্রে আমরা based on the credit someone-কে discriminate করছি, but landlord you can do, but we cannot do and we cannot tell about the thing. So basics, the thing we can do as a realtor, we can check their proof of income. আচ্ছা, যে সে যে থাকবে, ভাড়া নিবে, তার এনাফ মানি সোর্স অফ ইনকাম আছে কিনা রেন্ট পে করার মতো, এটা আমাদের কাছে এনাফ। আপনাদের লিগাল সোর্স অফ ইনকাম থাকে, পে দ্য রেন্ট, দেন গুড এনাফ টু রেন্ট, রাইট? আর যাদের এনাফ ইনকাম নাই রেন্ট পে করার, তাদেরকে আপনি মানে সেই ক্ষেত্রে আপনি নাও দিতে পারেন, কারণ সে কীভাবে ঋণ দিবে। তো ঋণ ইনকাম অনেকেই মনে করে শুধু W2, না W2 না, ছাড়াও অনেক ইনকাম আছে। কারো পেনশন থাকতে পারে, কারো অ্যালাউমেনি থাকতে পারে, চাইল্ড সাপোর্ট থাকতে পারে, তাদের স্টকের ইনকাম থাকতে পারে, অনেক ধরনের ইনকাম থাকে, এগুলো ইনকাম। সব ইনকাম কি সরকারি প্রোগ্রামের যেমন সেকশনের সিটি ফ্যাপস থেকে যে প্রোগ্রাম দেয়, এটাও তার ইনকাম। তো আপনি এগুলো কাউরে ডিসক্রিমিনেশন করতে পারবেন না, কারণ সবগুলো লিগাল ইনকাম। অনেক সময় রেন্টার সহ বাড়ি কেনা হয়, ওই বাড়িগুলোকে কি বলা হয়ে থাকে? যে ভাড়াটিয়া থাকছে সেভাবে আমি বাড়িটা কিনছি। সেক্ষেত্রে ধরেন আপনার সাথে লিজ আছে প্রিভিয়াস ওনারের 1 ইয়ার, রাইট? এখন 6 মান্থ পর বাড়ি বিক্রি হচ্ছে, তো নিউ ওনার শুড রেসপেক্ট দ্য ওল্ড লিজ। সো ওই লিজ 1 বছর তার রাখতে হবে। তখন 1 বছর পর সে ডিসাইড করবে যে সে রাখবে কি রাখবে না, বা ভাড়া বাড়াবে কি বাড়াবে না। তো সেক্ষেত্রে নিউ ইয়র্ক স্টেটের স্ট্যান্ডার্ড লিজ অনলি 1 ইয়ার। আচ্ছা, সো আফটার 1 ইয়ার রেজিডেন্সিয়াল হাউসে ডিপেন্ডস অন দ্য ল্যান্ডলর্ড চাইলে তাকে রাখবেন, না এলে রাখবে না। কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল প্রপার্টি নিয়ে একটু কথা বলবো। এই দুটো নিয়ে দুটো কোনটা লাভজনক বা কোনটার কি প্রস এন্ড কনস আছে সেটা নিয়ে একটু কথা বলবো। আসলে এটা অনেক সেন্সিটিভ বিষয়। সেটা হচ্ছে যেমন 1 থেকে 4 ফ্যামিলি রেজিডেন্সিয়াল, 2 থেকে ধরেন 4 হয়েছে রেজিডেন্সিয়াল ইনকাম, আবার 4 ফ্যামিলির উপরে এগুলি ইনভেস্টমেন্ট বা কমার্শিয়াল। সেটা হচ্ছে আপনি যখন 4 ফ্যামিলির উপরে থাকবেন তখন সিটির সাথে একটা রেজিস্ট্রেশন করতে হবে। এর আগে বলছি DSCR, এটা হচ্ছে DHCR, ডিপার্টমেন্ট হাউজিং প্রিজার্ভেশন ডিপার্টমেন্ট। তো ওরা প্রত্যেক টেনান্টের ডেটা থাকে সিটির কাছে, সে কত টেনান্ট, কত ভাড়া দেয়, কোন ইউনিটে। আপনি ইচ্ছা, এটাকে রেন্ট স্ট্যাবিলাইজ বিল্ডিং, তখন আপনি ইচ্ছা মতো ভাড়া বাড়াতেও পারবেন না, মানে একটা লিমিট আছে। কিন্তু 1 থেকে 4 ফ্যামিলিতে আপনার ইচ্ছে মতো বাড়াতে পারবেন, কোনো রেস্ট্রিকশন নাই। সেজন্য মোর দ্যান 4 ফ্যামিলি কেনাটা আপনি দেখবেন রেন্ট রোল, আপনার মর্টগেজ কত আসে, রেন্ট কত আসে, রিয়েল এস্টেট ট্যাক্স কত, ইয়ারলি এক্সপেন্স কত, আপনার গ্যাসে কত, মানে ফুয়েল যদি অয়েল হিটিং হয়, তারপর লাইট কত, কমন চার্জ কত। অনেক বাসায় আছে আলাদা আলাদা থাকে, বয়লার, হাট ওয়াটার ট্যাঙ্ক, অনেক আছে ওয়ান। তো সব বিল আপনার আসবে। তো এগুলি সব কিছু বিবেচনা করে আপনি দেখবেন যে আপনার ক্যাপ কত, আপনার রিটার্ন কত ইয়ারলি, সেটা আপনি বুঝে আপনি ইনভেস্ট করবেন কোনটা আপনার জন্য বেটার।